ঢুকাবে প্রাইভেট টাকা। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। নতুন বছরের প্রথম রবিবার এবং আক্ষরিক অর্থেই বঙ্গ রাজনীতির সুপার সানডে বললে এতটুকু অত্যুক্তি হয় না। বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর আগে থেকেই ঘোষিত যে ব্রিগেড, যৌবনের ডাকে ব্রিগেডের ডাক ছিল, যে জনসমাগম হয়েছে নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম এর জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক। যদিও তাতে নওশাদ সিদ্দিকী বা অধীর রঞ্জন চৌধুরী তারা ডাক পাননি, কিন্তু মোহাম্মদ সেলিম থেকে মীনাক্ষী মুখার্জি তাদের বক্তব্য, সৃজন ভট্টাচার্যের বক্তব্য, সেটা আজই সারা দিন ধরেই এই রাজনীতির আলোচনার মধ্যে চর্চিত হচ্ছে। এর পাশাপাশি আজকে সবার নজর ছিল ডায়মন্ড হারবারের দিকে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই জানিয়েছিলেন যে বার্ধক্য ভাতা, যারা যোগ্য হওয়া সত্ত্বেও বার্ধক্য ভাতা পাননি তাদের জন্য শিবির করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তারা যদি 31শে ডিসেম্বরের মধ্যে বার্ধক্য ভাতা না পান তাহলে তিনি আর্থিক সহায়তা দেবেন, বার্ধক্য ভাতা দেবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং সেই মঞ্চে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জল্পনা ছিল কারণ অতি সম্প্রতি নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান, মুখে দ্বন্দ্বের কথা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু একই সঙ্গে ডায়মন্ড হারবারেই যে তার ফোকাস, তার প্রায়োরিটি, তার ইঙ্গিত রইল। দল যদি তাকে কোনো কাজ দেয় তাহলে তিনি সেটা করতে প্রস্তুত। কোথাও কি ঈষৎ অভিমানের সুর এ প্রসঙ্গ রাজনৈতিক মহলে চর্চিত হচ্ছে। শুধু তাই নয়, আরও একবার বয়সসীমা, রাজনীতিতে বয়সসীমা থাকার প্রসঙ্গে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ নেতাইয়ের দিকেও নজর ছিল, কারণ শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে আজ নেতাই গেলেন শুভেন্দু অধিকারী। এই সব নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো ব্রিগেডের দিকে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন রিজু দত্ত, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, সিপিআইএম এর পক্ষ থেকে সপ্তর্ষি দেব, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। তবে সবার আগে আমি সরাসরি চলে যাব মোহাম্মদ সেলিম। আজকের এই যে জনসমাগম, আজকের যে সমাবেশ, ব্রিগেড সমাবেশ, তার প্রধান বক্তা মোহাম্মদ সেলিম এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সেলিমদা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। সেলিমদা, দিনের শেষে আপনাদের যে ইউথ ব্রিগেড, তাকে কত নাম্বার দেবেন আপনি? কতটা স্যাটিসফ্যাক্টরি আপনার কাছে? একমাত্র ডিওএফআই যুব সংগঠন যারা আগে এবং পরে এবং ভবিষ্যতেও ব্রিগেডের সমাবেশ করতে পারে, অন্য কোনো যুব সংগঠন এখনও করেনি, করতে পারে না। এখন তো রাজনৈতিক দলগুলো করতে পারে না। সেলিমদা, বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে গত বেশ কিছু বছর ধরে একটা সমালোচনার মুখোমুখি সিপিআইএমকে হতে হচ্ছিল যে নবীনরা তারা সামনে আসছেন না, সেই প্রবীণ মুখদেরই মিছিলে দেখা যায়। সেখানে বেশ কিছু দিন ধরে, বিশেষ করে 2021-এর ভোটের আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ প্রজন্মকে ভীষণভাবে তাদের ভোটে দাঁড়ানো থেকে শুরু করে, ভীষণভাবে তাদের রাজ্য কমিটিতে সামিল করা থেকে শুরু করে অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। এবং তারপর আজকের এই ব্রিগেড, এটা কি একটা ল্যান্ডমার্ক আপনি মনে করেন? যে কোনো পলিটিক্যাল পার্টিতে বা যে কোনো ইনস্টিটিউশনে এটা হচ্ছে থাম্ব রুল যে প্রবীণ থাকবেন, মধ্যবয়সী থাকবেন, নবীন থাকবেন। 1/3 হলে পারফেক্টলি হয়। তাহলে কী হয়, একটা ধারা, বহমান ধারা থাকে। সেই সব প্রতিষ্ঠান, সেই সব দল, সেই সব সংগঠন টিকে থাকে যেগুলোতে এই রিনিউয়ালটা হয়, রিজুভেনেশনটা হয়। কমিউনিস্ট পার্টিতে বা বামপন্থী আন্দোলনে চিরকাল এটা হয়ে এসছে, দেশে দেশে, আমাদের দেশেও। আজকে যারা প্রবীণ আছেন তারা কখনো নবীন ছিলেন, তখন নেতা হয়েছিলেন। 80-র দশকে বিমান বসু, অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য, এরা, বা অল ইন্ডিয়া ক্ষেত্রে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, এরা নেতা হয়েছিলেন বলেই পরে তারা এখন প্রবীণ নেতৃত্ব। একইভাবে শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, এরা নেতা হয়েছিলেন। তার পরবর্তীকালে গৌতম দেব এরা হয়েছিলেন। আবার অল ইন্ডিয়া ক্ষেত্রে দেখবে যে তোমার গিয়ে আমরা তারপরের জেনারেশনে ছিলাম এইরকম। তারপরে আবার এই যে এখন যার নাম দেখছো তুমি, শ্রমিক লাহিড়ী, আবাস রায়চৌধুরী, আমি আর নাম বললাম না, পলাশ দাস, এরকম আরও অনেক, সব ফ্রন্টে আছে। এবং কৃষক আন্দোলনে আছে, এরকম শ্রমিক আন্দোলনে আছে। কিন্তু আসলে কী হয়, ভোটে দাঁড়ালে চোখে পড়ে, বা এমএলএ এমপি হলে চোখে পড়ে।
বা মিডিয়ার নজরে পড়ে। অসংখ্য কর্মী আছেন যারা বিভিন্ন জেনারেশনে যারা এই কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু আমরা যেহেতু একটা ফেটিস আছে, সেলিব্রিটি ফেটিস আছে মিডিয়ার, হয় নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় শিল্পী হতে হয়, বা তোমার গিয়ে এমএলএ এমপি মন্ত্রী হতে হয়, তা না হলে ঠিক নজরে পড়ে না। আমি যখন যুব আন্দোলনের নেতা ছিলাম বা সিপিএম যখন আমাকে গড়ে তুলছিল তখন কখনো নজর পড়েনি। যখন আমি লোকসভা নির্বাচনে দাঁড়ালাম তার আগে 12 বছর রাজ্যসভা মেম্বার ছিলাম, কখনো নজর পড়েনি। তখনই আমি 3টে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশে বক্তৃতা করেছি যুবদের, তখন নজর পড়েনি। কিন্তু যখন আমি অজিত পাঞ্জার বিরুদ্ধে উত্তর পূর্ব কলকাতায় দাঁড়ালাম তখন প্রথম বাংলা অক্ষরের নামটা ছাপা হলো আমার বাংলা কাগজে। এটা হয়, এটা নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমরা এখন যেটা খুব পরিকল্পিতভাবে গত 10 বছর ধরে যখন নেতৃত্ব গড়ে তুলতে হয় তবে সামনে আসে। কমিউনিস্ট পার্টিতে তো এ দল থেকে ও দল থেকে ভাঙিয়ে নিয়ে আসা যায় না। তাহলে এরা কর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে, কাডার হিসেবে, তারপরে আন্দোলন সংগ্রাম করে জেল গিয়ে লাঠি খেয়ে গুলি খেয়ে সহকর্মীদের মৃত্যু দেখে, শহীদের মৃত্যু দেখে আন্দোলন সংগ্রাম করে তারপরে তারা উঠে আসে। এটা একটা ধাপে ধাপে হয়, কোনো রেডিমেড একদম ওভার দ্য কাউন্টার কিনে এনে নেতা করা যায় না, যেটা বিজেপি বা তৃণমূল করেছে। সেলিমদা, আজকে যে মানুষটা এলেন ব্রিগেডে, নিঃসন্দেহে যে লোকসভা নির্বাচনের আগের ব্রিগেড, খুব স্বাভাবিকভাবে এখানে তো একটা এক্সপেকটেশন থাকে যে কি বার্তা তারা নিয়ে যাচ্ছেন, বিশেষ করে ভোটের মুখে দাঁড়িয়ে। আজকের এই ব্রিগেড থেকে তাদের টেক অ্যাওয়ে কি? ঠিক, অবশ্যই এক টেক অ্যাওয়ে হচ্ছে বাঁচতে হলে লড়তে হবে। লড়াইটা কী নিয়ে হবে? ধর্ম নিয়ে নয়, জাতপাত নিয়ে, ভাত নিয়ে, কাজ নিয়ে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার নাম করে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি কৃষি এটাকে বাঁচাতে হবে এবং নতুন প্রজন্মকে বাংলার এই ট্রান্সফরমেশনে একটা বড় ভূমিকা পালন করতে হবে। কিন্তু তারপরে পাড়ায় পাড়ায় মহল্লায় মাঠে গিয়ে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, গৃহবধূ, নানা অংশের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন অংশের মানুষ, তাদের মধ্যে গিয়ে কাজ করতে হবে। এই ধারাটাকে আরও তলায় নিয়ে যেতে হবে। এটা একটা অনেকটা হলো কি, আমাদের রাজ্যে বা দেশে রাজনীতিটা হচ্ছে টপ ডাউন মডেলে। ওপরে কিছু নেতা নেত্রী আসবেন, দিল্লি থেকে আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, তখন একটা হবে। মুখ্যমন্ত্রী কিছুটা বলবেন, তখন একটা হবে। এরা হচ্ছে তোমার কি ভ্রাতুষ্পুত্র কিছু বলবেন, তাহলে একটা কিছু হবে। কিন্তু এটা হচ্ছে উল্টো, বটম আপ। গ্রাম থেকে মানুষ এলেন, শহর থেকে মানুষ এলেন, তারা জানালেন মিডিয়াকে, মানুষকে, যে তাদের জ্বালার যন্ত্রণার কথা, তাদের সন্ত্রাসের কথা, তাদের ভোট লুট হওয়ার কথা, তাদের পঞ্চায়েতে মিথ্যা মামলা হওয়ার কথা। এবং তারপরে তারা কসম খেলেন, শপথ নিলেন যে এই অবস্থা চলতে পারে না, দেশের অবস্থা পাল্টাতে হবে। মণিপুর করা যাবে না, দেশটাকে উত্তরপ্রদেশ করা যাবে না, বাংলাটাকেও সেভাবে আমরা তার নকল করব না। আর আমাদের রাজ্যে এই চাকরি চুরি, চাল চুরি, আটা চুরি, তোমার গিয়ে কয়লা চুরি, এইসব যা বালি চুরি, এটা কখনো বাংলার ভবিষ্যৎ হতে পারে না। বাংলার শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনের যে উত্তরাধিকার, বাম আন্দোলনের যে প্রভাব, সেইটাকে লেফট ইকোসিস্টেমকে রিভাইভ করতে হবে। সেলিমদা, আরও নির্দিষ্টভাবে জিজ্ঞেস করি, যেহেতু ভোটের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে কি আছে, যে কি হতে চলেছে জোটের ভবিষ্যৎ, এই রাজ্যে জোটের ভবিষ্যৎ কি? এই নিয়ে ডেফিনেটলি আপনারা নানাভাবে আপনাদের বক্তব্য সেটা রেখেছেন এবং আজকের আপনাদের বক্তব্যেও তৃণমূলকে যথেষ্ট নিশানা করে, যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে আপনারা বক্তব্য রেখেছেন। কিন্তু কোথাও কি মনে হয় যে আরও ক্লিয়ার একটা বার্তা যদি আজকের ব্রিগেড থেকে দেওয়া যেতে পারত, একদম নির্দিষ্টভাবে আসন রফা বা জোট নিয়ে বা আসন সমঝোতা নিয়ে, তাহলে সেটা বেটার হতো? সেটা কি পুরোপুরি ক্ল্যারিটি পেলেন আজকের আপনাদের যারা অনুগামী? তারা হতো সিপিআই, তাহলে তো না, একদম না মৌপিয়া, একদম নয়। কারণ ডিএফআই ভোটে যাবে না, তারা মার্কায় কোনো প্রার্থী হবে না। তারা ভোটের কথা কী করে বলবে? ডিএফআই মঞ্চ কেন করা হয়েছিল? লড়াইয়ের বার্তা দেওয়ার জন্য, সামনে যে যুদ্ধ আছে তার বিগুল বাজানোর জন্য এটা বিগুল বাজানো হয়েছে, শঙ্খনাদ করা হয়েছে। এটা যুদ্ধ নয়, যুদ্ধের সংগ্রামের প্রস্তুতি। এরপরে বাহিনী সাজাতে হবে। যারা বিগুল বাজায় তারা শুধু যুদ্ধ করে না, তার পেছনে একটা বিশাল বাহিনী থাকে, তারা লড়াই করবে। আর দ্বিতীয়ত হচ্ছে সিপিআইএম বা বামফ্রন্ট লড়বে, ডিএফআই লড়বে না। তাহলে আসন সমঝোতা কার সঙ্গে করবে? আমরা একটু দেখালাম যে এই যে রিসার্জেন্ট লেফট, সেটা হচ্ছে ইউথ ড্রিভেন। চিটাগাংয়ে যখন মাস্টারদার নেতৃত্বে যখন চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়েছিল, তখন তোমার কি ইয়াং ইন্ডিয়াতে গান্ধীজি লিখেছিলেন চিটাগাং টু দ্য ফোর, হেডলাইন ছিল।
আজকে মোহাম্মদ সেলিম, আমি বলছি আজকে বেঙ্গলের রাজনীতিতে আমাদের উত্তরাধিকারকে স্বীকার করার জন্য ইউথ টু দ্য ফোর। সেলিম দা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এবং আমি বলে রাখি যে এটা একটু অপ্রিয় প্রশ্ন আপনার জন্য। সেলিম দা, আমরা দেখেছি যে আজকে, আমি শুরুতেই যেটা বলেছি যে আজকে ব্রিগেডে যে জনসমাগম হয়েছে যুব সংগঠনের ডাকে, সেটা যথেষ্ট এনকারেজিং আপনাদের জন্য। তো একই সঙ্গে গত 1 দশকেরও বেশি সময় ধরে আপনাদের বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আপনাদের মিটিং মিছিলে যে জনসমাগম হয় সেটা কতটা রিফ্লেক্টেড হয় ভোট বাক্সে। এখানে দাঁড়িয়ে আজকের এই জনসমাগমের পর, যেহেতু আবারও বলছি যে গোটাটাই ঠিকই ডিওয়াইএফআই ভোটে লড়বে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিটা ক্রমশ ভোটমুখী হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে আপনি কি আশা করেন যে ব্যতিক্রমী হতে পারে আজকের ব্রিগেড? যদি রাজনীতিটা ভোটমুখী হয় তাহলে পঞ্চায়েত নির্বাচনে কোনো ব্রিগেড করা ছাড়াই আমরা গিয়েছিলাম, জেলায় জেলায় সমাবেত হয়েছিল, চোর ধরো জেল ভরো বলেছিলাম, গ্রাম জাগাও চোর তাড়াও বলা হয়েছিল, এবং গ্রামে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের মধ্যে একটা প্রতিরোধ স্প্রিয়া হয়েছিল। তারপরে ভোটটা পুকুরে পাওয়া গেছে, মাছ ধরার সময় জালে, ভোটটা পাওয়া গেছে বিডিও অফিসের জানলার ধারে গণনা কেন্দ্রের পাশে, ভোট তার জন্য দাঁড়িয়ে কানমলা খেয়েছে ডব্লিউবিসিএস অফিসার, আইসি, এবং এখনও কেস চলছে। সুতরাং ভোটটা কোথায় গেল এটা বুঝতে পারছো, ব্রিগেড ছাড়াই। আর আজকে দাঁড়িয়ে এই জন্যই মানুষকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দেশে এবং রাজ্যে সংসদীয় গণতন্ত্র, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, পুরসভা, গ্রামসভা, এইগুলো আজকাল লুটেরাদের আখড়া হয়ে গেছে। তাহলে প্রথম বার্তা এটা গিয়েছে, এটা বলা হয়েছে, মীনাক্ষীরা বলেছে যে পার্লামেন্টে আগে হিরেন মুখার্জি যেতেন, ভূপেশ গুপ্ত যেতেন, জ্যোতির্ময় বসু যেতেন, সোমনাথ চ্যাটার্জি যেতেন, বাসুদেবাচার্য যেতেন, গুরুদাস দাশগুপ্ত যেতেন, গীতা মুখার্জি যেতেন, মোহাম্মদ সেলিম যেতেন। আর এখন যারা গিয়েছে তারা চিটফান্ডের টাকা নিয়ে, নাহলে নারদা সারদার টাকা নিয়ে, নাহলে এ চোর তুই চোর মুই চোর, এই নিয়ে ঝগড়া করছে। আর তা নাহলে কার টাকা নিয়ে কে প্রশ্ন করছে, কার কন্ট্রাক্টের জন্য কে করছে। কিন্তু বাংলার সাংসদরা যে ভূমিকা পালন করতো পার্লামেন্টে, সেটা করতে পারেনি। বাংলার 100 দিনের কাজের টাকা আদায় করতে পারেনি, মুখ্যমন্ত্রীকে যেতে হচ্ছে তার ভাইপোকে নিয়ে, অন্যদেরকে, এমপিদেরকে নিয়ে। কেন গার্জেন কল করা হলো? যদি পার্লামেন্টে লড়তো 100 দিনের কাজের টাকা নিয়ে এমপিরা, এইসব যে আইন আসছে সেগুলো নিয়ে যদি লড়তো, তাহলে চিরকাল দেশের মানুষ এটা আশা করেছে বাংলার সাংসদরা পথ দেখায়। এখন সেই সাংসদরা, সে বিজেপি হোক বা তৃণমূল হোক, তার নিজেদের পথ খুঁজে পাচ্ছে না। এই বার্তাটা স্পষ্ট গিয়েছে যে বাংলার প্রতিনিধিত্ব জাতীয় রাজনীতিতে বাড়াতে হবে, সংখ্যায় নয়, গুণে। সেলিম দা, অনেক ধন্যবাদ। মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। সেলিম দাকে অনেক ধন্যবাদ। আমি এবার চোখ রাখবো একবার আজকে ব্রিগেডের যে সার্বিক চিত্র তার দিকে। 4 দফায় ইন্ডিয়া জোটের বৈঠক, আসন সমঝোতার বলও গড়াতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস এক ছাতার তলায় আসবে কিনা তা নিয়ে এখনও দোলাচল। তার মধ্যেই লোকসভার মুখে 15 বছর পর ব্রিগেডে সিপিআইএম, ডিওয়াইএফআই এর ইনসাফ ব্রিগেড। সেই সভা থেকেই তৃণমূলকে অল আউট আক্রমণ। মীনাক্ষী সৃজনরা তো বটেই, সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিমের নিশানাতেও রাজ্যের শাসক দল। G20-তে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো। সিপিআইএম রাজ্য সম্পাদকের নিশানা থেকে বাদ পড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদী এসছে, বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপি বন্ধুদের বলছি তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। জব চৌকিদারি চোর হ্যায় তো পকড়েগা কন। পাল্টা জবাব দিতে সময় নেয়নি রাজ্যের শাসক দল। আনন্দমার্গীদের পুড়িয়ে মারা, নানুরে ঘরবন্দি করে মানুষকে মেরে দেওয়া, এই সমস্ত দিনগুলো মনে পড়ে যায়। সুতরাং মানুষ সিপিএমকে গ্রহণ করতে পারবে না, তাই তারা বিজেপিকে সহযোগিতা করেও কোনো লাভ করতে পারবে না, কংগ্রেসের সাথে হাত মিলিয়েও তাদের কিছু হবে না। তারা শূন্য আছে, মহাশূন্যই থাকবে। সিপিআইএম রাজ্য সম্পাদকের তীরে মোদী দিদি সেটিং তত্ত্ব। কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। পাল্টা সেটিং এর তীরে সিপিআইএম কে বিঁধেছে তৃণমূল, বিজেপি উভয় পক্ষই।
খুনিদেরকে পশ্চিমবাংলার লোক আর ফিরিয়ে আনবে না, নিশ্চিন্তে থাকুন। এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি। মীনাক্ষী বলছে চোর, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি চোরের সঙ্গে বসে কফি খাচ্ছে। আজকে প্রকৃত সেটিং কাদের সাথে সেটা মানুষ জানে। আজকে মোহাম্মদ সেলিমদের ভোট না পেলে 18টা লোকসভা কেন্দ্রে 2019-এ বিজেপি জিততে পারতো না। 21-এর ভোটে হাতাহাতির জোট হয়েছিল। বামেদের জোট সঙ্গী ছিল আইএসএফও, কিন্তু ব্রিগেডে আমন্ত্রণ পায়নি কোনো দলই, যদিও তা গায়ে মাখতে নারাজ অধীর নওশাদরা। আমন্ত্রণ জানানো হয়নি, তার জন্য আমাদের কোনো আফসোস ক্ষোভ বিরক্তি কিছু নেই। তাদের পার্টির ব্যাপার, তারা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তারা কংগ্রেস পার্টি না। এখানে আমন্ত্রণ জানানোর কি আছে? অবশ্যই আমরা প্রত্যেকটা লড়াই, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, সেই লড়াইয়ের আমরা আর হয়তো ফিজিক্যালি না থাকলে মেন্টালি তাদের সাথে আমরা সাপোর্ট করছি। ইন্ডিয়া জোটের আলোচনা গড়ালেও সংঘাতের চোরা স্রোত রয়েছে। মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রীর মুখ এবং জোটের আহ্বায়ক করার জন্য মমতার প্রস্তাব ঘিরে টানাপোড়েন আরও বেড়েছে। আবার যেসব রাজ্যে আঞ্চলিক সমীকরণ নিয়ে দুর্ভাবনা, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই প্রেক্ষাপটে সেলিমদের এই আক্রমণ বঙ্গে ইন্ডিয়ার 3 শরিকের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দেবে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলে। অর্কদীপ্ত মুখোপাধ্যায়, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। খুব সংক্ষেপে সবার কাছে আসবো এই প্রসঙ্গে। আমি প্রথমে রিজুর কাছে আসবো। রিজু, দেখো মৌপিয়াদি, আজকে 7 তারিখ, 7ই জানুয়ারি। আজকে মনে রাখতে হবে নিতাই দিবস। নিতাই দিবসে মানে নিতাইতে কি হয়েছিল? ঝাড়গ্রামের সেই গ্রামে এই বামফ্রন্টের হারমাদরা নিরীহ গ্রামবাসীদের গুলি করে মেরেছিল। আর যারা রক্তমাখা ভাত খাইয়েছিল বিরোধী কর্মীদের মাকে, তারা এখন করছে ইনসাফ যাত্রার আর ব্রিগেড সমাবেশ। এটাও বাংলার মানুষ দেখছে। আর তার সাথেই এই 7 তারিখে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি তার লোকসভা কেন্দ্রে বার্ধক্য ভাতা দিচ্ছে। তাই আমি বলি তফাৎ ছিল, আছে আর থাকবে এদের সাথে আমাদের। কিন্তু উল্টো দিকে ব্যাপারটা হচ্ছে যে এরা তো ব্রিগেড ভরিয়ে ফেলেছিল। বামফ্রন্টের ব্রিগেডের লোক সবসময় হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 21-এ এরা ব্রিগেড ভরিয়েছিল। তারপরে যারা এদের ঝান্ডা নিয়ে হেঁটেছিল বা এরা যারা এদের ব্রিগেডে আছে, তারা গিয়ে ভোট দিয়েছিল বিজেপিতে। সিপিএম 0, ভোট পার্সেন্টেজ 7। আজকে এই যে ছবি বিপ্লব চলছে সব সংবাদ মাধ্যমে, এই ছবি বিপ্লব কি ভোট বাক্সে ট্রান্সফার হবে? এখানে একটু আসবো অভ্রর কাছে। যে অভ্র, এক সেকেন্ড, না আমার সময় সংক্ষিপ্ত, সবার কাছে সংক্ষিপ্ত। 1 সেকেন্ড, শুধু একটাই কথা, একটা জিনিস আমার অদ্ভুত লাগলো। ডিওয়াইএফআই সারা বাংলা জুড়ে পোস্টার আর দেয়াল লিখন করেছিল যৌবনের ডাকে ডিওয়াইএফআই, আর সেইখানে যৌবনের ডাকে ব্রিগেড। সেখানে মঞ্চে বক্তব্য রাখলো মোহাম্মদ সেলিম, আর তোমাদের এখানেও বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম। আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, যদি এই সমাগম আমরা দেখি, ব্রিগেড দেখি, তাহলে তো যাদের সবচেয়ে চিন্তা হওয়ার কথা সেটা হচ্ছে বিজেপির। কারণ আমরা দেখেছিলাম 2019-এ একটা বড় অংশের ভোট, বামেদের ভোট, সেটা রামে চলে গিয়েছিল। দিদি, আজকে ছিল সিপিআইএম এর শোকসভা। ডিওয়াইএফআই এর ডাকে তো এই একটা যৌবনের একটা সভা করেছিলেন। আপনারা যে কটা শট দেখাচ্ছেন দেখুন, সব বার্ডস আই ভিউ, টপ অ্যাঙ্গেল শট। একটু ক্লোজ আপ দেখান। আপনি যদি 5টা থেকে 10টা ফ্রেম দেখাতে পারেন যে এক ফ্রেমে সবাই যৌবন, আমি এখান থেকে ডিবেট ছেড়ে চলে যাব। বার্ধক্য ভাতা নিয়ে তৃণমূল কংগ্রেসের থেকে তার রক্ত ঋণ শোধ করেছে এখানে এসে, আর সেই জন্য ওই সভাটা যখন শুরু করেছে, এই যে একটা রাজ্য সঙ্গীত বানিয়েছে তৃণমূল কংগ্রেস, ওটা গিয়ে তারপর শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের এই সরকার নিয়ম কি করেছে? সরকারি প্রোগ্রামে ওই রাজ্য সঙ্গীত গিয়ে শুরু করতে হবে। সেটার বাস্তবায়ন হলো এই ডিওয়াইএফআই এর যৌবনের ডাকে সভা করে রাজ্য সঙ্গীত দিয়ে শুরু করে। না, তার মানে এই গান কেন গাওয়া যাবে না অন্য কোনো? না, আমি তো বলছি না একবারও গাওয়া যাবে না। এটা রক্ত ঋণ শোধ করেছে, বার্ধক্য ভাতা নিয়েছে তৃণমূল সরকারের থেকে। তারপর এখানে যৌবনের ডাকে সভাতে এসে লোক ভরিয়েছে, তারপর এই রক্ত ঋণ শোধ করলো সদস্য। তো সপ্তর্ষি, তো অবান্তর কথা কিছু বলে যাচ্ছেন ওরা। এখন রিজু বলল ডিওয়াইএফআই এর সমাবেশে মোহাম্মদ সেলিম কেন বক্তব্য রাখলেন। এ তো অসংখ্যবার দেখেছি তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। তাহলে এখানে রাখতে পারবেন না? ওরা ওদের ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি স্কুলে পড়েন নাকি এখন? আমরা তো যৌবন বলতে দাও, কলেজে পড়েন? তাহলে উনি কেন যাবেন? আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার যে এই সমাবেশ থেকে পশ্চিমবাংলার যৌবন মানে যারা চাকরি চাইছে, কর্মসংস্থান চাইছে, যাদের চাকরিগুলো রিজুদের দলের মন্ত্রীরা কোটি কোটি টাকায় বিক্রি করেছে, তারা একটা বার্তা দিচ্ছে
কোন প্ল্যাটফর্মে বার্তা দিচ্ছে? ডিওয়াইএফআই এর প্ল্যাটফর্মে বার্তা দিচ্ছে যে একদিকে তৃণমূল তুমি আমাদের চাকরি চুরি করেছো, আর অন্যদিকে বিজেপি 12 বছরে ভারতবর্ষে সবচেয়ে বেশি বেকারত্বের হার তোমার সময়। তোমাদের দুজনকেই আমরা বার্তা দিচ্ছি যে আমাদের সামনের রাজনীতিতে এজেন্ডা ইজ এমপ্লয়মেন্ট, আমাদের রাজনীতিতে এজেন্ডা হচ্ছে কর্মসংস্থান। আমরা বার্তা দিতে চাইছি আমাদের রাজনীতিতে এজেন্ডা শিক্ষাক্ষেত্র, যে শিক্ষাতে হাজার হাজার টাকার দুর্নীতি তৃণমূল করেছে আর যে শিক্ষার গৌরীকরণ রোজ বিজেপি করছে, এটাই তো বার্তা। অভিষেকের কাছে আসবো। অভিষেক, আমরা একটা এজেন্ডা সেট করতে এই ব্রিগেড সমাবেশ করেছি। প্রথম কথা হচ্ছে যে এই ইনসাফ যাত্রা মানে শুরু থেকেই বিজেপির তরফ থেকে একটা প্রচার করা হয়েছিল, কেন এই যাত্রার নাম ইনসাফ, কেন এই যাত্রার নাম ন্যায় হয়নি। এই ভাষার সঙ্গে ধর্ম জুড়িয়ে দেওয়ার একটা খুব সুপরিকল্পিত সিদ্ধান্ত ছিল। একবারও কেউ এই প্রশ্নটা তখন কেউ করেননি যে আপনাদের কেন স্বাভিমান র্যালি হয়, আত্মসম্মান র্যালি হয় না। সব কটা কথা বাদ দিয়ে আজকে একটা বামফ্রন্টের যুবদের একটা সেমিনার, সেখানে কংগ্রেসের সত্যি কোনো বক্তব্য থাকতে পারে না, শুধু একটা বক্তব্য থাকতে পারে। আজকে আমি মঞ্চে একজনও কনভিক্টেড কাউকে দেখিনি। এইটা একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে আরেকটা সিন দেখে, সেটা হচ্ছে যে এই যে পুরো বক্তব্যের ভেতর সব জায়গাতে কিন্তু ধর্মের বাদ দিয়ে ওই যে আধি রুটি খাইঙ্গে মন্দির ওই বানায়েঙ্গে, মন্দিরের জায়গায় আধি রুটির সম্বন্ধে আজকে আমার প্রজন্মের ছেলেমেয়েরা বক্তব্য রেখেছে। এটা আমার ভালো লেগেছে, এইটা আমার টেক অ্যাওয়ে। সুমন দা, আজকের কি টেক অ্যাওয়ে? আসবো প্লিজ। দেখুন, আজকের আপনি যেটা বললেন, আজকের ব্রিগেড সমাবেশ যদি কাউকে উদ্বিগ্ন করে থাকে সেটা একমাত্র বিজেপিকে। আমি দুটো ফিগার বলি। 2016-তে বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছিল রাফলি 11% ভোটে, সিপিএম কংগ্রেস মিলে পেয়েছিল 40%। 2019-এ ঠিক জাম্প হয়, 2019-এ বিজেপি পৌঁছে যায় 40-এ, সিপিএম কংগ্রেস নেমে যায় 11-তে। তো এই ভোটটা তো নিশ্চয়ই অন্য গ্রহ থেকে আসেনি, এই ভোটটা বামেদের ভোটই বিজেপির কাছে গেছিল। এবং পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে ধারাবাহিকভাবে যে বামেদের ভোট বাড়ছে ফলে, এবং আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারী গত 15 দিন ধরে বিভিন্ন জায়গায় বলেছেন যে যারা আদি বাম তারা সবাই বিজেপি হয়ে গেছে। তো বিজেপির কিন্তু বড়, দিলীপ ঘোষ আগেও বলেছেন, বিজেপির বড় ভরসা ছিল এই বামেদের ভোট ব্যাংকটা, মানে যেটা পশ্চিমবঙ্গে মমতা বিরোধী ভোট ব্যাংক, সেইটা যদি বিজেপির থেকে শিফট হয়, সেটা যদি লেফটের দিকে সরে, তাহলে রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু বিজেপির কাছে। কারণ আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গে তো জনসংখ্যা নতুন করে আসবে না, অযোধ্যা থেকে কেউ আসবে না, ঠিক আছে? অযোধ্যা থেকে যদি লোক না আসে তাহলে কোত্থেকে বিজেপি ভোট পাবে? ভোট পেতে পারে একমাত্র যারা মমতা বিরোধী, যারা তৃণমূল সরকার বিরোধী। সেই ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গে রাফলি 51%। 2016-তেও ছিল, 2019-এও ছিল, 2023-এর পঞ্চায়েত ইলেকশনও তাই। এই ভোটটা যদি কংগ্রেস এবং লেফট এককভাবে যদি 14-15%-এ নিয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে 40% ভোট ধরে রাখা মুশকিল, এবং তাহলে অমিত শাহর 35 তো দূরের কথা, 18 আসনের জন্য চ্যালেঞ্জ। আমাকে একটা ব্রেক নিতে হবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা। ফিরলাম বিরতির পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দ্বন্দ্বের তত্ত্ব ওড়ালেন। সেই তত্ত্ব খারিজ হলো কি দেখুন। তৃণমূলের নবীন ও প্রবীণ প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব, সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয় কিছুদিন আগে। তৃণমূলের একাংশের সূত্রে খবর, লোকসভা ভোটে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে, ফলে জোরালো হয় গুঞ্জন। রবিবার পৈলানের সভায় এই নিয়ে মুখ খুললেন তিনি। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা থেকে আসছে। আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে, কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, যে বিধানসভা যেতে বলবে, আমি জল্পনা উড়ালেও বয়সসীমা নিয়ে আগের মন্তব্যে অনড় অভিষেক। আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর দিনকে হবে সেদিনকে পারবো না। এটা
আগের ঘোষণা মতো পৈলানে 100 জনকে বার্ধক্য ভাতার চেক দিয়েছেন অভিষেক। পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়ে রাজ্যের কোর্টে বল ঢেলেছেন শাসক দলের নাম্বার 2। 8, 9, 10-এর মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে 16,380 জন কর্মী সমর্থক 75,120 জনের অ্যাকাউন্টে সরাসরি 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। ভারতবর্ষের কারো রাজনৈতিক কোন নেতার কোন লোকসভা কেন্দ্রে, এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর। আমরা করে দেখিয়েছি। 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। কেননা বিগত মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা এই দাবিটা ন্যায্য, আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে। সেটাও প্রায় 15-20 দিন হয়ে গেছে, এখনো কোনো রকম কোনো হেলদোল নেই আমার মনে হয়। কিন্তু যদি আগামী 1-2 মাসের মধ্যে এর ব্যবস্থা না হয়, এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে, এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব। কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ। আজকে আমরা যেটা করলাম সেটা ইনসাফ, সেটা ন্যায়, সেটা সবকা সাথ সবকা বিকাশ। এদিন কার্যত লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন অভিষেক। 3,22,000-এর ব্যবধান ছিল, 4 লক্ষ করতে হবে, বাকি যা আছে আমি আছি, চিন্তা করবেন না। চ্যালেঞ্জ স্বীকার করলাম, ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে। এই 16,800 জন ডোনারকে তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার। রবিবার পৈলানের মঞ্চ ছিল অভিষেকের প্রতিশ্রুতি পূরণের, কিন্তু সেখান থেকে লোকসভা ভোটের আগে একের পর এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি রিজুর কাছে আসবো। রিজু, অন্তর্দ্বন্দ্বের কথা মুখে ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আরও একবার রাজনীতিতে বয়সসীমা প্রসঙ্গে তার যে মন্তব্য, আরও একবার তিনি সেটা বললেন, সেটাতে অনড় থাকলেন। শুধু তাই নয়, যে বার্ধক্য ভাতা দেওয়ার আজকের যে অনুষ্ঠান, যে কর্মসূচি, এবং সেখানে তিনি বলছেন যে তার বিশ্বাস রাজ্য সরকারও বার্ধক্য ভাতা দেবে। আসলে কি রাজ্য সরকারের ওপরই তিনি চাপটা বাড়ালেন না? মুভিতে তুমি দুটো প্রশ্ন করলে, আমি দুটোর এক এক করে জবাব দিচ্ছি। প্রথম প্রশ্ন, আমরা যেটা বারংবার বলে এসেছি, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। আগামী 3 মাস বাদে রাজনৈতিক মহাভারত শুরু হবে বাংলায়। শ্রীকৃষ্ণ মমতা ব্যানার্জি, অর্জুন আমাদের অভিষেক ব্যানার্জি। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা সম্ভব নয়। আজকে সেনাপতি বলে দিয়েছেন, সেনাপতি আছেন, সর্বশক্তিতে তিনি নেতৃত্ব দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করবে, আমরা বিজেপিকে শূন্যে পরিণত করবো। এর মধ্যে আর অন্য কোনো গল্প নেই, অন্য কোনো গল্প নেই। আর সেকেন্ড পার্ট যেটা তুমি আমাকে জিজ্ঞেস করলে, আজকে তুমি যে কাজটা করছো, এটাই কি এইভাবে, এই স্পিরিটে, এই জিলের সাথে, এই ভিগারের সাথে তুমি কি আরো 40 বছর বাদে করতে পারবে? পারবে না তো, স্বাভাবিক, হিউম্যান বায়োলজি। সচিন তেন্ডুলকারকেও রিটায়ার করতে হয়েছিল, তা বলে কি ইন্ডিয়া দল বেঁচে গেছে? রোহিত শর্মা, বিরাট কোহলিরা তো তৈরি হয়ে গেছে। তো উনি তো বাস্তব কথা বলেছেন, এটা তো সবাই বুঝতে পারছে। আর রইল বার্ধক্য ভাতার কথা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, স্বাধীন ভারতবর্ষে প্রথম নজির যে একজন লোকসভার সাংসদ তার লোকসভায় 76,000 মানুষকে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দিলেন। আজ অব্দি কোনোদিন হয়নি। স্বাধীন ভারতে যারা যারা সাংসদ হয়েছেন তাদের মধ্যে একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু
করে দেখালেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো ডায়মন্ড হারবার একটা মডেল যেটা উঠে এসেছে, করে দেখালেন তো, প্রথমবার তো করলেন অভিষেক এই যে বন্দ্যোপাধ্যায়। বার্ধক্য ভাতা, ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পার্সোনাল কাপ। তিনি বলছেন যে যে ডোনার, নির্দিষ্ট সংখ্যক ডোনার, যে ডোনার নিয়ে যদিও প্রশ্ন তুলেছেন শুভেন্দু, সেটা ভিন্ন প্রসঙ্গ। প্রশ্ন হচ্ছে যে আসলে রাজ্য সরকারের ওপরে কি চাপ বাড়বে? রাজ্য সরকারের ওপরে কিছু না, আমার মনে হয় এখান থেকে তিনি রাজ্য সরকার না, বিরোধীদের বার্তা দিলেন যে বাকি যারা সাংসদ আছে, যেমন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অধীর রঞ্জন চৌধুরী, তারাও তো কোনো না কোনো জায়গায় মানুষের ভোটেই জনপ্রতিনিধি হয়েছে, তারাও এরকম একটা ভালো প্রকল্প নিক না যেখানে মানুষের সুবিধা হয়, মানুষের ভালো হয়, বয়স্করা যাতে তাদের ওষুধ কেনার জন্য 1000 টাকা করে মাসে পায়। আমার তো মনে হয় সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী শুড ফলো অভিষেক ব্যানার্জি। Why not সৌগত রায়? Why not everybody? উনি Why not they? Why not নুসরাত? Why not মিমি? আমি তো বিরোধীদের কথা বলছি, আমাদের যারা সাংসদ আছে তারাও ফলো করতে পারে, তো ভালো জিনিস। আমরা তো মামাটি মানুষের সরকার। আমি একটু সপ্তর্ষির কাছে আসি। সপ্তর্ষি, এই যে এত নবীন প্রবীণ দ্বন্দ্ব ইত্যাদি 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 চলছিল, আজ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে না, এটাকে অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গাই নেই। না, আমার দুটো কথা। আমার তো ও যেটা বলছে সেটার মধ্যে থেকে যেটা ও বলছে না, কিন্তু যে বার্তাটা আসছে সেটা হচ্ছে যে আমার তো মনে হচ্ছে ওর মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বার্তা বোধহয় দিচ্ছে যে তারও তো বয়স হচ্ছে, তাহলে সে সরে যাক, এবার তার সিংহাসনে ও যাক। এখন সেটা হবে কি না সেটা তৃণমূলের ভেতরের ব্যাপার, সেটা আমরা বলতে পারি না। কিন্তু আমার যেটা কথা, এই যে বার্ধক্য ভাতা দিল, একটা লোকসভা কেন্দ্রে দিল, আচ্ছা সরকারটা তো ওদের, একটা লোকসভা কেন্দ্রে কেন? পশ্চিমবাংলার সরকার এটা করে দিক না, এবং তাহলে তো বুঝতে পারবো যে কোন বাজেটে কোন খাতে এই টাকাটা এলো, কোন ডিপার্টমেন্ট এই টাকাটা খরচা করলো। এইটা যেটা হলো, এ তো কোনো ইনকামও দেখানো নেই, এক্সপেন্সও কিছু দেখানো হচ্ছে না। সুতরাং কিভাবে এটা হচ্ছে? এটা কি ওর পার্সোনাল টাকা দিচ্ছে না এটা কি দিচ্ছে? একটু জবাব দিতে হবে। এইটা ও সরকারি দলের একজন নেতা, ও সরকারি দলকে দিয়ে, সরকারকে দিয়ে এটা করাক। সারা পশ্চিমবাংলার বয়স্ক মানুষরা তৃণমূলকে আশীর্বাদ করবে, সেটা না করে কি শুধু তৃণমূল কি শুধু ডায়মন্ড হারবারে আছে নাকি? খুব সংক্ষেপে আসলে সপ্তর্ষি যে কথাটা বললো, ওর সুপ্ত বাসনাটা জি 24 ঘন্টার মাধ্যমে মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীকে জানালো যে এবার তোমরা সরে যাও, আমাদের আগে যেতে দাও, ছেড়ে দাও। আর বার্ধক্য ভাতার যে কথাটা এখানে উঠে এলো, আমরা তো একটা পথ দেখালাম রে ভাই, আমরা আমাদেরটা বুঝে নেবো, আমরা সরকারে আছি, সরকারই তো করতে পারে মানুষের জনসেবা, আর সরকারে আসতে হলে তো বিধানসভায় একটা বিধায়ক পাঠাতে হবে। তো নিজেদের মূল্যায়নটা লোকের করা ভালো না, অন্যদের মাইন্ড রিডিং না করে, বডি রিডিং না করে নিজেদের আমি একটু অভিষেকের কাছে আসি। অভিষেক, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে মানে একটা করে বলা যাক, বার্ধক্য ভাতাটা হচ্ছে নর্মাল বার্ধক্য ভাতা কি শিশু এবং নারী কল্যাণ মন্ত্রকের আওতায় পড়ে। শশী পাজা যদি সেই দপ্তরে ব্যর্থ হয়ে থাকে তাহলে শশী পাজাকে আগে রেজিগনেশন দিতে হবে। এছাড়াও মানে নর্মাল বার্ধক্য ভাতা ছাড়াও তন্তুবায় বার্ধক্য ভাতা, মৎস্যজীবী বার্ধক্য ভাতা ইত্যাদি 5-6টা বার্ধক্য ভাতা, ইনক্লুডিং জহর বার্ধক্য ভাতা বলে আমাদের পশ্চিমবঙ্গে চলে। সবকটার ডিপার্টমেন্টাল এনকোয়ারি আগে অভিষেক ব্যানার্জি বলুন যে কেন দিতে পারছে না, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে নেতাই নিয়ে অনেকগুলো কথা রিজু বললো। গত 23শে জুলাই মানে 2023-এর 23শে জুলাই, না আদার দেন ক্যালকাটা হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছে। আমি কিন্তু ক্যালকাটা হাইকোর্টকে কোট করছি, গত 12 বছর ধরে রাজ্য সরকার কোন রকম লেজিটিমেট ডকুমেন্ট দিতে পারেনি। আমার প্রশ্ন, আমার পুলিশ মন্ত্রীর নামটা কি? আমার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইফ শি ইজ ফেলিং মিজারেবলি, ঠিক যেরকম অভিষেক ব্যানার্জি বলছেন যে বয়স জনিত কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারছেন না, সেটা পুলিশ মন্ত্রী হিসেবে হতে পারে, সেটা মুখ্যমন্ত্রী হিসেবে, লেট মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ ডাউন। আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, আজকে তাহলে নবীন প্রবীণ দ্বন্দ্বের জল্পনায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জল ঢেলে দিলেন? দিদি, এই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল না সার্কাস পার্টি, সেটা নিয়ে খুব একটা বিস্ময় রয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে তো বটেই, আরও বিভিন্ন ইউনিভার্সিটিতে এই নিয়ে গবেষণা চলছে। কারণ এই দলটা কালীঘাটের কাকু, 65-70 বছরের বুড়ো বৃদ্ধ লোক, তাকে শিশু বানিয়ে শিশুর বেডে শুয়ে রাখে, সে শিশুর বেডে শুয়ে শুয়ে আঙুল চষে। তো এই যে বার্ধক্য ভাতা দিচ্ছে, খুব ভালো কথা, দিতেই পারে, সে তার মনে হয়েছে কোথা থেকে টাকাটা আসছে সেটা সেই তর্কে আমি ঢুকছি না।
কিন্তু আদৌ বৃদ্ধরা পাচ্ছে তো, নাকি শিশুদের দিচ্ছে, নাকি বৃদ্ধরূপী শিশু, এটা ক্ল্যারিফাই তৃণমূলকে করতে হবে। আরেকটা জিনিস, সার্কাস পার্টির আবার সেনাপতি কি? সার্কাস পার্টির জোকার হয়, সার্কাস পার্টির অন্যান্য লোকজন হয়। এরা কি করছে? আদিনব্য দ্বন্দ্ব, আমরা প্রথম থেকে বলেছিলাম কোনো দ্বন্দ্ববন্ধ কিচ্ছু নেই। কুণাল কুমার ঘোষ আর বাকি কয়েকজন একটা মিডিয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন। কেন? এই যে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে সারা রাজ্যে, যেটা নিয়ে নজিরবিহীন, দেশে নজিরবিহীন, সেখান থেকে নজর ঘোরানোর জন্য। আজকে তো কথায় পরিষ্কার, কিসের আদিনব্য দ্বন্দ্ব? আদি চোর নব্য চোর, এই তো ব্যাপার। আর আমি একটু জাস্ট 10 সেকেন্ড নেবো, 10 সেকেন্ড নেবো। এক হচ্ছে, আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জায়গায় ভুল বলেছেন। উনি বলেছেন বয়স হলে নাকি কর্মক্ষমতা কমে যায়। কেন? বয়স হলে তো চুরি করার অভিজ্ঞতা বাড়বে। যারা প্রবীণ চোর তারা তো গুছিয়ে সুন্দর করে চুরি করতে পারবে। নিদর্শন তো তৃণমূল দেখিয়ে দিয়েছে। আমি সুমনদার কাছে আসি। সুমনদা, এই যে বার্ধক্য ভাতার কর্মসূচি, ঠিক একজন সাংসদ তিনি তার কনস্টিটিউয়েন্সির মানুষ, তাদের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তিনি তাদের বার্ধক্য ভাতা সুনিশ্চিত করছেন, কিন্তু এটা কি এতটাই সিম্পল না? এর মধ্যে দিয়ে ভীষণ সিগনিফিকেন্ট একটা রাজনৈতিক বার্তা রয়েছে। দেখুন, সামনে তো লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। সেই পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তৃণমূলের ভেতরের লড়াইটা অনেক বেশি। আপনি যে শব্দটা বললেন যে যখন কেউ রেফার করছেন যে স্বাধীন ভারতে কোনোদিন এটা হয়নি, তখন আমাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বার সাংসদ ছিলেন। যখন তৃণমূলের কেউ রেফার করছেন যে কেউ কৃষ্ণ এবং কেউ অর্জুন, তখন মাথায় রাখতে হবে মহাভারতে কৃষ্ণ দেবতা ছিলেন। তাহলে কি কাউকে এখনই দেবতার পর্যায়ে তুলে দেওয়া হচ্ছে? শব্দ ব্যবহার পলিটিক্সে ইজ ভেরি ক্রুশিয়াল। আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতাটা দেখালেন, সেই বক্তৃতাটা দলের বাইরের লোকদের যতটা টার্গেট, তার চেয়ে বেশি দলের ভেতরের লোকদের টার্গেট। আপনার মনে হবে, কারণ হচ্ছে যে যখন আমি বলছি যে আই অ্যাম দ্য অনলি, তখন আপনার মনে হবে না যে আপনি বাকি দলের যারা সাংসদ, রাজ্যসভা, লোকসভা, তাদের সবাইকে নস্যাৎ করে দিচ্ছেন। সেটা পলিটিক্যালি, আবার বলছি, এটা নরেন্দ্র মোদীর খুব প্রিয় মডেল। নরেন্দ্র মোদী সবাইকে মার্গদর্শনে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের মতো দলে, যেখানে দলটা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামনে একটা মহা গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আছে, সেখানে দলের ভেতরে এই দ্বন্দ্বগুলো থাকা এবং শব্দ ব্যবহার, কাউকে কৃষ্ণ, কাউকে অর্জুন, এবং আবার বলছি আই অ্যাম দ্য অনলি, আমি একমাত্র স্বাধীন ভারতে এটা করেছি, সুমনদা, একটু আমরা যদি বছর 2 আগে ফিরে যাই, তাহলে আমরা দেখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জি 24 ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম রাজনীতিতে বয়সসীমা সে প্রসঙ্গ উল্লেখ করেছিলেন এবং তারপর বিতর্কের জল অনেক দূর গড়িয়েছিল। সেটা আজকে দাঁড়িয়ে আবারও কিন্তু তিনি সেটাতেই অ্যাসার্ট করলেন। দেখুন, আপনি এটা অ্যাসার্ট করতেই পারেন, কিন্তু আপনি এটা অ্যাসার্ট করার সমস্যা হচ্ছে, তাহলে তৃণমূল কেন মল্লিকার্জুন খার্গেকে কনভেনার অ্যানাউন্স করেছে? মল্লিকার্জুন খার্গের বয়স অলরেডি 75 পেরিয়ে গেছে, মল্লিকার্জুন খার্গের বয়স 80। তাহলে কি আপনি আপনার দলনেত্রীর ডিসিশনকে চ্যালেঞ্জ করছেন? দ্য ক্রুশিয়াল পয়েন্ট ইজ, এগেন আই এম সেইং, অলওয়েজ পলিটিক্যাল ইস্যু সবসময় হয়। নরেন্দ্র মোদীকে যত না বাইরের লড়াই লড়তে হয়েছিল, নিজের দলে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীকে বানপ্রস্থে পাঠাতে হয়েছিল। বাট ইন এ ক্রিটিক্যাল ইলেকশন সেটা কস্টলি হয়ে যেতে পারে। আমি শব্দগুলো ব্যবহারের জন্য খুব, আপনি কি শব্দগুলো ব্যবহার বলছেন, দেখুন, আপনি যখন বলছেন যে আমি 70-75 উপরে কাউকে দেখতে চাই না, তাহলে মল্লিকার্জুন খাড়গের ডিসিশনটা ভুল ছিল। তাহলে আপনার দলের সমস্ত 75 উপর সবাইকে পাঠিয়ে দিন। আপনি ঠিক আছে, দেয়ার আর কনফ্লিক্টস, মনোরঞ্জন ব্যাপারী ভার্সেস রুনা খাতুন, ইন্টারেস্টিং কনফ্লিক্ট। কিন্তু আপনি যখন, আবার বললাম যে শব্দ ব্যবহার, মহাভারতে কে কৃষ্ণ ছিল, কে অন্যের রথের চাকা বসিয়ে যুদ্ধটা জিতিয়ে দিয়েছিল, ইটস এ ভেরি ক্রিটিক্যাল। আমি রিজুর কাছে উত্তর নেব, তার আগে অভিষেক হাত তুলেছে, কিছু বলতে চাই। অভিষেক, খুব সংক্ষেপে প্লিজ, আমাকে একটা ব্রেক নিতেই হবে। আমি সুমনদার সঙ্গে 100% সহমত। শিবসেনা উদ্ধব, শিবসেনা শিন্ডে, এনসিপি শরদ পাওয়ার, এনসিপি অজিত পাওয়ার, তৃণমূল মমতা এবং তৃণমূল ভাইপোটা আলটিমেটলি সঞ্জয় গান্ধীটাও বলে দাও, ইন্দিরা গান্ধী আর সঞ্জয় গান্ধীটাও বলে দাও একবার। ওই যে, আরে রিজু, তুই তো এটাই ঠিক করতে পারছিস না, তুই মমতা পারবি, ইন্দিরা গান্ধী আর সঞ্জয় গান্ধীটাও বলে দাও। চলুক পিন্ডিতে সার্কাস চলে করো, লোক দেখুক। তুই আগে বল শাহজাহান কোন পন্থী? শাহজাহান জাহাঙ্গীর নিয়ে এই চৌধুরী পন্থী। রাহুল গান্ধী জানো কোথায় আছে, ফোন করে জেনে নাও। আমি ছোট্ট একটা বিরোধের মাঝে নিতে হচ্ছে, বিরোধের পর আমি রিজুর কাছে আসবো এই প্রসঙ্গে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা। ফিরে এলাম বিরতির পর। আমি রিজুর কাছে
কাছে আসবো। রিজু, আজকের বক্তব্যে কতটা নিশানা আসলে বিরোধীরা ছিলেন আর কতটা নিশানা আসলে নিজের দলের দিকে ছিল বা নিজের সরকারের দিকে ছিল? পুরো নিশানাটাই বিরোধীর দিকে। যদি বার্ধক্য ভাতা রাজ্য সরকার দিতে না পারে সেটা তো রাজ্য সরকারের ব্যর্থতা। রাজ্য সরকার দিতে পারবে না কেন? অবশ্যই দেবে, সময়ের মতো দেবে, ঠিক করে দেবে, সবই দিচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি একটা নতুন দিক দেখালো, সেটাকে যারা চাইবে তারা অবলম্বন করতে পারে। হ্যাঁ, অবলম্বন করতে চাইলে করতে পারবে, আর যারা তরজা করতে চাইবে হেডলাইনে ভেসে থাকার জন্য তারা সেটা করতে পারে। কিন্তু আমার ভাতৃসম অব্রকে আমি একটা কথা বলতে চাই, যে অব্র যখন বড় বড় কথা বলে সার্কাস পার্টি হ্যান ত্যান, অব্র ভুলে যায় যে অব্রর বস শুভেন্দু অধিকারী, তার যে বাবা সে কিন্তু এখনো তৃণমূলের ভোটেই জেতা বিজেপি তৃণমূলের সাংসদ। আমি শেষ করি। আচ্ছা, এবার শুভেন্দু নাকি বলছে সার্কাস পার্টি চুরি করেছে, দুর্নীতি করেছে। টিভির পর্দায় যাকে টাকা নিতে দেখা গেছে, যে ভিডিওটা বিজেপি পোস্ট করেছিল জয়েন করার আগে, সে সত্যি দোয়া তুলসী পাতা, তাকে ইডি সিবিআই দেখতে পাচ্ছে না। অব্রর মতো একটা ভালো যাদবপুরের ছেলে, শব্দটা ব্যবহার করা যাবে, সরি ওক, অব্রর মতো ভালো ছেলেরা এটা দেখতে পাচ্ছে না, ওকে বস বলতে হচ্ছে। শুভেন্দু শুধু না, শুভেন্দুর বাবা 1 বছরে বর্ষিয়ান নেতা, 1 বছরে আয় বেড়েছে 10 কোটি টাকা। ওর আরেক ছোট ভাই সৌমেন্দু ত্রিপল কেলেঙ্কারিতে ট্রিপল চুরি করেছে। আরেক ভাই ধর্মেন্দ্র নাকি আরেকটা ধর্মেন্দু, সে আবার শ্মশানের জমি চুরি করেছে, ওই দিব্যেন্দু। তার মানে কি দাঁড়ালো? আগে ছিল স্লোগান চোট্টা শিশিরবাবুর ছেলেটা, এখন স্লোগান হচ্ছে শুভেন্দু গোষ্ঠীটা। রাজ্য সরকারকে এবার বার্ধক্য ভাতাটা দিতে হবে তো। প্রথমে বৃদ্ধদের অবসর, তারপরে বার্ধক্য ভাতা, এইভাবে কিন্তু একটা লিড করতে হবে। না না, রাজনৈতিক রেসপন্ড করি না, আমি রাজনৈতিক বিশ্লেষণ কিছু বলতে পারেন। আচ্ছা, ধৈর্য ধরে তো রিজুদা বললো, অনেক কথা শুনলাম, কিন্তু আমার তো আরেকটা কথা মনে পড়ে যায়। এই শুভেন্দু অধিকারী যখন দল ছেড়ে দিচ্ছিলেন, এই ভাইপো বন্দ্যোপাধ্যায়কে পায়ে ধরেছিল, ছাড়বেন না, ছাড়বেন না। আর যাদেরকে ওই যে যাদেরকে বৃদ্ধাশ্রমে ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার মধ্যে তো একটা নাম ওদের আরেকজন এমপি আছে, যেও নাকি টাকা নিয়েছিল, মনে আছে তো? নামটা তুমি বলে দাও না, তোমার তো মার্গদর্শক মন্ডলীতে রয়েছে। সেই লোকটা তো মধ্যস্থতা করেছিল এই মিটিং এ। আরে তুমি নাম বলো, তুমি বলছো তোমার দলের বুড়ো, তুমি ধাক্কা মেরে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ। কে রবিনা টন্ডনের সঙ্গে ধুতি পরে নেচেছিল, আমরা বলে দিতে হবে, তুমি নামটা বলে দাও। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস সার্কাস পার্টি আবার প্রমাণিত, কারণ একজন তৃণমূলের নির্বাচিত এমপি সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল রাজ্য সরকার কতটা ব্যর্থ। রাজ্য সরকারের প্রকল্পগুলো আসলে রসগোল্লা লাড্ডু, সেই কারণে নিজের খবরে বেঁচে থাকার জন্য আর ভোটে খাওয়ার জন্য এই আলাদা করে বার্ধক্য ভাতা দিতে হচ্ছে। তার মানে তোমাদের দলের অবস্থা একই সঙ্গে সপ্তর্ষি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন লিড বেঁধে দিয়ে, লিডের টার্গেট বেঁধে দিয়েছেন। অভিষেক শুনতে পাচ্ছে? সপ্তর্ষি, হ্যাঁ সপ্তর্ষি, সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? বাকরুদ্ধ হয়ে গেছে তৃণমূলের। সপ্তর্ষির সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, কোশ্চেনটা একবার একটু বলো। এখানে একটু অডিও প্রবলেম। একই সঙ্গে আজকে লিডের টার্গেটও বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, অভিষেক ব্যানার্জি তো অনেককে অনেক রকম টার্গেট দিচ্ছে। ও তো সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট দিয়েছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেটটা ফুলফিল করুক, বাকিদেরটা পরে দেখা যাবে। অভিষেক ব্যানার্জি এখনো ঠিক করে উঠতে পারছে না যে অভিষেক ব্যানার্জি কি। অভিষেক ব্যানার্জি সাংসদ, অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার ইন ওয়েটিং, অভিষেক ব্যানার্জি আজ বাদে কাল জেলে যাবে। অভিষেক ব্যানার্জি আজকে ঠিক করেছে অভিষেক ব্যানার্জি এক্স্যাক্টলি কি করতে চাইছে। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তখন তিনি কিন্তু কেউ করছে ইনসাফ, কেউ করছে ন্যায়, কেউ সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ রাহুল গান্ধীর এই ভারত জোড়ো 2.0 নিয়েও কিন্তু কটাক্ষ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। সেটা আমি খুব ভালো রকম বুঝেছি, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে লোকটা কয়লা চুরি থেকে গরু চুরি সব কটা কালো দাগ দা সাদা পাঞ্জাবি দেখি, সেই যদি ন্যায় বলে তার থেকে বড় অন্যায় কিছু হতে পারে না। হ্যাভিং সেড দ্যাট, আমি জাস্ট একটা লেজিটিমেট প্রশ্ন করতে চাইছি। উনি আজকে একটা বার্ধক্য ভাতা করেছেন এবং এটা প্রথম নয়, এর আগে উনি করেছিলেন কল টু ডক্টর। এই যে ডক্টর, এই যে ডাক্তারি চিকিৎসা, মানে আমার চিকিৎসা দপ্তরের মন্ত্রী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যে আজকে অভিষেক ব্যানার্জি টার্গেটের প্রশ্ন করছে মৌপিয়া নন্দী। আমি দিদিকে বলতে চাই, অদিত চৌধুরীর টার্গেট কি? 0 থেকে 1
একটা বিধানসভা সিট। অদিত চৌধুরীর নেতৃত্বে বঙ্গ কংগ্রেস প্রদেশ কংগ্রেস শূন্যে পরিণত হয়েছে। আগে ওই অপদার্থটাকে তো পদত্যাগ করা উচিত। ঘুষ দিয়ে পেয়েছিলিস কিনা? এই পিন্ডি জোটটাকে দেশ চালাবে। দর্শক বন্ধুরা আপনারা দেখুন, আপনারাই ঠিক করুন, না আলাদা করে বলবো কি? সপ্তর্ষি জোট সঙ্গী নাকি এরা? এক সেকেন্ড, সপ্তর্ষি ও সপ্তর্ষিদা বাকরুদ্ধ হয়ে গেছে এটা দেখে। সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? আমি শুনতে পাচ্ছি না কিছু। এবার পাচ্ছি। সপ্তর্ষি আমরা দেখেছি এর আগে নওশাদ সিদ্দিকী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ানোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লিড বাড়ানোর টার্গেট দিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছে যে নওশাদ ভাই যদি দাঁড়ান তাহলে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থার্ড হবেন। না, ওই যে লিড দেওয়ার যে গল্পটা, ওটা ও ভাবছে বোধহয় পঞ্চায়েতের মতন করে নির্বাচনটা করবে। লিড দেওয়ার গল্প কিন্তু আমরা অনিল বসুর সময়ও দেখেছি, মানে ফিট থাকবে। জ্যোতি বসুর সময়ও দেখেছি। হ্যাঁ, সেটা ঠিক হয়নি। তো সুতরাং আমরা যেটা বলতে চাইছি, আজকে আমাদের নেতারাও বলে দিয়েছেন যে আমাদের ভুল স্বীকার করতে কোনো আপত্তি নেই, কিন্তু সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে হবে। আমার কথা হচ্ছে যে পঞ্চায়েতের মডেলে যদি ভাবে লোকসভা নির্বাচন হবে তাহলে মুশকিল আছে, সেটা হবে না। কিন্তু আজকে যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে আজকের তৃণমূলের যেটা সামনে সবচেয়ে বড় ক্রাইসিস, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা দিচ্ছেন? আমি একটা প্রশ্ন, পশ্চিমবাংলার সরকার একটা স্কিম নিতে পারছে না, সেইটা একটা লোকসভা কেন্দ্রের জন্য একজন সাংসদ নিচ্ছে যিনি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, এইটা প্রচন্ডভাবে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং এইটার মানে তৃণমূলের ভেতরে কি সেটা তৃণমূলের বিপদ। বুঝলাম, ঠিক আছে, তৃণমূলের বিপদ। কারণ তৃণমূলের বিপদ তৃণমূল বুঝে নেবে, আসন্ন লোকসভাতেই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার একটা তোমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে মীনাক্ষী তো আসানসোলের মেয়ে, তাহলে এইভাবে এই অ্যাকসেন্টে কথা বলে কেন? যে ও ঝাড়গ্রাম মেদিনীপুরের, এটা কি ফেক অ্যাকসেন্ট, না কোনো প্রতিবন্ধকতা আছে, না এটাকে লোক দেখানো যে আমি গ্রামের মেয়ে আমাকে প্রচুর মেরেছে, এইটা কি? এই অ্যাকসেন্টটা কোথায়? তো আসানসোলের মেয়ে। ফেক অ্যাকসেন্ট কিনা জানি না, ফেক ডিগ্রি। আরে আমি সিপিএমকে জিজ্ঞেস করতে, তোমাদের ডাকে চুপ করো, সিপিএম কালীঘাটের মেয়ে। আরে ডাকে ব্রিগেডে চুপ করো না, সিপিএম গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলেন কেন? কিসের জন্য? ইনক্লুডিং নরেন্দ্র মোদি। তো গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলেন কেন? গভর্নমেন্ট, ওটা গভর্নমেন্ট। উনি তো কালীঘাটের মেয়ে। না, তার মানে ও কি আসানসোলের মেয়ে? আসানসোলের মেয়ের এই অ্যাকসেন্ট থাকে? মানুষের না না উচ্চারণ, অ্যাকসেন্ট, এগুলো মানুষের একেবারে ব্যক্তিগত ব্যাপার, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের এরকম ভাবে এতটা পার্সোনাল হওয়া উচিত না। আমি কোন রাজনৈতিক প্রশ্ন না, আমি আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। অর্থাৎ আজকে এই নবীন প্রবীণ দ্বন্দ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে জল ঢাললেন, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল যা রাজনৈতিকভাবে ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।